ॐ कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। আজকে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনে যিনি শুধু মহারাজ বলেই সম্বোধিত হন, তার আজ জন্মতিথি। মহারাজের জন্মতিথির বেলুড় মঠে পালনের কতগুলো রীতি আছে। সন্ধ্যাবেলায় রাম নাম সংকীর্তন হয়। পেছন দিকে যে মন্দির তার হয়েছে, যেখানে তাকে দাহ করা হয়েছিল, সমাহিত করা হয়েছিল, সেইখানে সারাদিন কীর্তন হয়। সন্ধ্যাবেলাও শ্যামনাম সংকীর্তন হয়। এই ঘটনাগুলি মহারাজের জীবনের দুটি দিককে নিয়ে আসে। এক, তিনি শ্রীকৃষ্ণের যেন সহচর ছিলেন, এই তার প্রকৃত স্বরূপ। আর দ্বিতীয়, তিনি ভারতের বিভিন্ন স্থান থেকে কীর্তন ভজন আরেক স্থানে নিয়ে যাওয়ার উদ্যোগ করেছিলেন। দক্ষিণ ভারতের প্রচলিত সঙ্গীত ভজন, এমনকি গাছ গাছালি, ভালো ফুলের গাছ, শস্য গাছ, সেগুলো উত্তর ভারতে নিয়ে এসেছেন। সেরকম উত্তর ভারতের জিনিসপত্র তিনি নিয়ে গেছেন দক্ষিণ ভারতে। মহারাজের জীবন ও বাণী পাঠ করা প্রসঙ্গে আমি প্রধানত তিনটি উৎস থেকে নেব। একটি স্বামী বামদেবানন্দের একটি স্মৃতিকথা বা জীবন আলেখ্য, দ্বিতীয় স্বামী শারদেশানন্দজির একটি স্মৃতিকথা, এবং তৃতীয়, যেটি সবচেয়ে আমরা অনুসরণ করে থাকি, স্বামী গম্ভীরানন্দজির লেখা ভক্তমালিকা। আমি প্রথম বামদেবানন্দজির যে তাঁর স্মৃতিকথা, সেখান থেকে একটু পাঠ দিয়ে শুরু করছি। 1922 খ্রিস্টাব্দে ভুবনেশ্বর হইতে মঠে আসার কিছুদিন পর বলরাম বসুর বাড়িতে তিনি হঠাৎ কলেরা রোগে আক্রান্ত হইলেন। জীবনের শেষ পর্বের ঘটনা। ভালো ভালো ডাক্তার দেখানো হইল, কিন্তু ফল কিছুই হইল না। অসুখ ক্রমেই বৃদ্ধি পাইল। মহাসমাধির কয়েক ঘন্টা পূর্বে ডাক্তার জিজ্ঞাসা করিলেন, মহারাজ, আপনার কি কষ্ট হচ্ছে? তিনি উত্তর করিলেন, সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। আমার অবস্থা এখন এইরূপ, তোমরা এইটি ধারণা করো। শেষ অবস্থায় তিনি যে সেই ব্রজের রাখাল তা বুঝিয়েছিলেন। মর্মকথা জ্ঞাপন করে বললেন, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই। ওম বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু। কৃষ্ণ এসেছ, আমাদের এ কৃষ্ণ আলাদা। এ ব্রজের কৃষ্ণ, কমলে কৃষ্ণ, এ কষ্টের কৃষ্ণ নয়। ওরে আমায় নূপুর পরিয়ে দে, আমি কৃষ্ণের সঙ্গে নাচব। ব্রহ্ম সমুদ্রে একটি বিশ্বাসের পত্রে ভেসে যাচ্ছি। ঠাকুরের পা দুখানি কি সুন্দর দেখো দেখি। মহারাজের জীবনের এই শেষ ঘটনা, প্রায় অন্তিম ঘটনা, তার সারা জীবনের একটা নির্যাসন আমাদের কাছে দেয়। স্বামী ব্রহ্মানন্দ জন্মসূত্রে রাখালচন্দ্র ঘোষ। 1963 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি জন্মেছিলেন। বসিরহাট মহকুমায়, এখন যেটি উত্তর 24 পরগনা, সেখানে শিকরাকুলিন গ্রামে। 5 বছর বয়সে তার মা কৈলাস কামিনীর দেহত্যাগ হয়। বাবা দ্বিতীয়বার বিবাহ করেন। বর্ধিষ্ণু জমিদার সেখানে গ্রামাঞ্চলে বিরাট পরিবেশের মধ্যে বালক রাখালচন্দ্র সে ধীরে ধীরে বড় হচ্ছে।
পড়াশোনার পাশাপাশি সেখানেও তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাচ্ছে। তার একটি কোমল সংবেদনশীল মনের পরিচয় পাওয়া যায়। বন্ধুদের কেউ প্রহার করলে তিনি সেখানে দুঃখ পান। খেলাধুলো, কুস্তি এগুলোতেও তিনি পারঙ্গম। ক্রীড়াদিতে যেমন কেহ তাহার সমকক্ষ ছিল না, কুস্তিতেও তেমনি কেহ তাহার প্রতিদ্বন্দ্বী হইতে পারিত না। গ্রামের বিবিধ ক্রীড়া প্রতিযোগিতায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখাইতেন। পিতার দৃষ্টান্তে বাল্যকাল হইতেই ফল ফুলের বাগানের প্রতি তাহার খুব আকর্ষণ লক্ষিত হইত। এতদ ব্যতীত পুষ্করিণীর পার্শ্বে বসিয়া ছিপে মাছ ধরাও তাহার একটি বড় আমোদের বিষয় ছিল। এই সবকটি জীবনের এই প্রথম দিকের যে ঘটনা বা অভ্যাস, মহারাজ সারা জীবন, বিশেষত অধ্যক্ষ হওয়ার পরেও তার জীবনে সেগুলো ফুটে উঠেছিল। ছোটবেলা থেকে এর পাশাপাশি আধ্যাত্মিক দিকে তার একটি টান। কাছেই ধুমধামের সঙ্গে তাদের ঘোষ পরিবারের শারদীয়া পুজো হয়। সেখানে পূজা মণ্ডপে পূজারীর পেছন দিকে বসে তন্ময় হয়ে পুজো দেখেন। দেখতে দেখতে কোন অজ্ঞাত রাজ্যে তার মন যেন তলিয়ে যায়। সঙ্গীতেও তার অসাধারণ প্রীতি ছিল। সময় সময় সঙ্গীদের নিয়ে গ্রামের বাইরে নিভৃত স্থানে গিয়ে মিলিত কণ্ঠে শ্যামা সঙ্গীত গাইতেন। গাইতে গাইতে দেশকালের জ্ঞান যেন লোপ হয়ে যেত। পাঠশালার পড়া সমাপ্ত করে কলকাতায় ইংরাজি শিক্ষা করার জন্য এলেন, ট্রেনিং একাডেমিতে ভর্তি হলেন। এই ট্রেনিং একাডেমিতে পড়াকালীনই তিনি নরেন্দ্রনাথের সঙ্গে পরিচিত হন। সে তখন পাড়ার ছেলেদের মধ্যে নেতা। দুজনে একসঙ্গে কুস্তি লড়াই শেখেন। নরেন্দ্রের আকর্ষণে রাখালচন্দ্র ব্রাহ্ম সমাজে যাতায়াত করতে শুরু করলেন। এইভাবে নানা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তার বাড়তে লাগলো। ছেলের পড়াশোনা বেশি এগোচ্ছে না। বাবা এটি দেখে ঠিক করলেন তার বিয়ে দেয়াই হচ্ছে প্রকৃষ্ট। বিয়ে দিলে তার সংসারের দিকে একটু মন আসবে। 1881 খ্রিস্টাব্দে তাই তার বিবাহ দেয়া হলো। মানুষ ভাবে একরকম, স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, কিন্তু হয় আরেক রকম। রাখালের পিতা বিবাহ দিয়া পুত্রকে মায়ার বন্ধনে আবদ্ধ করিতে চাহিলেন, কিন্তু এই বিবাহই অচিরে রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিল। রাখালের জ্যেষ্ঠ শালক মনমোহন মিত্র পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের চরণে আশ্রয় লইয়াছিলেন। বিবাহের পর কোন্নগরের বাড়ি হইতে কলিকাতায় প্রত্যাবর্তনের পথে মনমোহন একদিন শ্বশুর গৃহে আগত রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিলেন। ঠাকুরের এর আগে কিছু দর্শন হয়েছিল। ঠাকুর ভাবচক্ষে দেখেছিলেন বটতলায় একটি বালক দাঁড়িয়ে রয়েছে। হৃদয় এই দর্শনের কথা শুনে বলেছিলেন, মামা তোমার একটি ছেলে হবে। ঠাকুর শুনে চমকে বলছেন, সে কি রে, আমার যে মাতৃজনী, আমার ছেলে হবে কি করে? যেদিনের কথা, রাখাল যেদিন আসছেন সেদিন ঠাকুর দেখছেন গঙ্গা বক্ষে শতদল পদ্ম যেন বিকশিত হয়েছে, আর চিরকিশোর শ্রীকৃষ্ণের কর ধারণ করে আরেকটি বালক নূপুর পায়ে তার উপর নৃত্য করছে। ঠিক এই সময় রাখালচন্দ্র এসে হাজির। ঠাকুর সবিস্ময়ে দেখছেন এই সেই পূর্বদৃষ্ট কৃষ্ণের সখা বালক, ব্রজকিশোর শ্রীকৃষ্ণ সখা। ঠাকুর এই ভেতরের এই আবেগ, এই দর্শন, বাইরে তার উচ্ছ্বাস প্রকাশ করছেন না। গম্ভীরভাবে ছেলেটিকে দেখে সঙ্গী মনমোহনকে বলছেন, বাহ, সুন্দর আধার। জিজ্ঞেস করছেন, তোমার নামটি কি? রাখালচন্দ্র ঘোষ। রাখাল শব্দ শ্রবণে ঠাকুর গদগদ কণ্ঠে বলছেন, সেই নাম রাখাল, ব্রজের রাখাল। যাবার সময় আবার বলছেন, পরে এসো। রাখাল বাড়ি
ফিরে চলে গেলেন। মনে মনে ভাবছেন, কে এই মহাপুরুষ যার সম্বোধন যেন কানের মধ্যে লেগে আছে, আবার যেতে ইচ্ছে করছে তার কাছে। ঠাকুর রাখাল যখন এসে পৌঁছলেন কদিন পরে, তাকে যেন অনুযোগ করে বলছেন, তোর এখানে আসতে এত দেরি হলো কেন? নরেন্দ্রকে এরম সম্বোধন করেছিলেন। রাখাল অবাক হয়ে ভাবছেন, যেন অনেক দিনের পরিচিত স্নেহের লোক, ভালোবাসার লোক এরম ভাবে সম্বোধন করছেন, কি উত্তর দেবেন এর? ঠাকুর বলছেন, তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন ৩-৪ বছরের ছেলে, আমাকে ঠিক মায়ের মতো দেখত। বাড়ি তো দূরের কথা, এখান থেকে কোথাও এক পাও নড়িতে চাহিত না। আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, খেলা দিতাম, কত সময় কাঁধেও উঠাইয়াছি। যুবক রাখাল শ্রীরামকৃষ্ণের কাঁধে উঠছেন, তাহাতে তাহার বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না। এই একদিকে রাখাল, আরেকদিকে ভবিষ্যৎকালের যে সংঘ পরিচালনা করবেন যিনি রাখাল, এ দুইয়ের মাঝখানে ঠাকুর দীর্ঘদিন তাকে তৈরি করেছেন, তার মনের মতো এই তার বালক সন্তানকে তৈরি করেছেন। নরেন্দ্রনাথের সঙ্গে রাখাল ও ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। সেখানে প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করেছেন যে মূর্তি বা দেবদেবী প্রণাম তিনি করবেন না। কিন্তু ঠাকুরের কাছে এসে অবধি মন্দিরে যান, দেবদেবীকে প্রণাম করেন। নরেন্দ্র একবার তাকে দেখে তীব্র তিরস্কার করলেন। কোমল স্বভাবের রাখাল তারপর থেকে নরেন্দ্রকে একটু দূরে দূরে রেখে চলেন। ঠাকুর একদিন বুঝিয়ে বলছেন, দেখ, রাখালকে আর কিছু বলিসনি, সে তোকে দেখলেই ভয়ে জড়সড় হয়, তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবে বল? সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে? রাখাল শুনছেন, ঠাকুর বলছেন ভাবের অবস্থায়, প্রাণনাথ হৃদয় বল্লভ কৃষ্ণকে তোরা এনে দে, সুহৃদের কাজও তো বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। গোপ বালিকার ভাব এসেছে তার। পদাবলী কীর্তন শুনতে শুনতে এই কথা বলছেন। ঠাকুর এই অবস্থায় যা জামা পড়ে রয়েছেন সেগুলো ছিঁড়ে ফেলছেন, আর সর্বাঙ্গে তার অশ্রুপুলক কম্পাদি দেখা যাচ্ছে। নরেন্দ্র যতই তাকে ব্রাহ্ম সমাজের কথা বলুন, ঠাকুরের এই সাক্ষাৎ, তার ভাবের অবস্থা, তার মধ্যে ভক্তির অদ্ভুত স্ফুরণ দেখে রাখাল যেন ভক্তির এক আবেশে ভেসে যেতে লাগলেন। বাবা আনন্দমোহন ঘোষ দেখছেন যে ধীরে ধীরে রাখাল দক্ষিণেশ্বরেই থাকছেন, সাধু হয়ে যাবে নাকি, ভয় পেয়ে গেলেন। বাড়িতে বন্ধ করে রেখে দিতে শুরু করলেন। কিন্তু একদিন বাবা খুব মন দিয়ে আইনের কাগজপত্র দেখছেন, পাশে বাবার পাশে ছেলে বসে রয়েছেন। রাখাল ভালো সুযোগ বুঝে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, দক্ষিণেশ্বরে গিয়ে হাজির। বাবা বুঝতে পারলেন, কিন্তু কিছু করার নেই, হাতে তখন তার জরুরি কাজ রয়েছে, মামলা মোকদ্দমা খুব জরুরি, তাই বাধ্য হয়ে কিছুদিন বাড়িতে তাকে থাকতে হলো। ঘটনা চক্রে সে মোকদ্দমায় জিতেও গেলেন। তাই খুশি খুশি মনে যখন গেলেন দক্ষিণেশ্বরে, তখন ভেতরের রাগ পড়ে গেছে। বাবাকে দূর থেকে রাখাল দেখতে পেয়েছেন। ঠাকুর দেখিয়ে বলছেন, ওরে রাখাল, ওই তোর বাপ আসছে বুঝি, দেখ দেখি। রাখাল ভয় পেয়ে যাচ্ছেন, লুকোতে চেষ্টা করছেন। ঠাকুর আশ্বস্ত করে বলছেন, ভয় কি, বাপ মা প্রত্যক্ষ দেবতা, তোর বাপ এলে তুই বেশ ভক্তি করে প্রণাম করবি, মা ইচ্ছা হলে কি হতে পারে। ঠাকুর দেখলেন যে আনন্দমোহন এসে পৌঁছেছেন, ভেতরে একটু উষ্মা, তাই আনন্দমোহনকে খুব যত্ন আত্তি করছেন। তিনিও দেখছেন যে ছেলে
ঠাকুরের কাছে খুব আনন্দে রয়েছে। তার উপরে আবার ঠাকুরের কাছে অনেক গণ্যমান্য লোকেরা যাতায়াত করে, তাদের সঙ্গে একটু পরিচয় হতে পারে। ঠাকুর আনন্দমোহনকে যত্নআত্তি করে বলছেন, দেখো দেখি আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে। ওর মুখ পানে চাও, দেখতে পাবে ঠোঁট নড়ছে, অন্তরে অন্তরে সর্বদাই ভগবানের নাম জপ করে কিনা। যদি বলো বিষয়ীর ঘরে জন্ম, জন্ম থেকে বিষয়ী লোকের সঙ্গ, তবু এমন কেমন করে হয়? তার মানে আছে। বাবাকে বলছেন নিঃসংকোচে, ছোলা যদি আবর্জনাতেও পড়ে তবু সেই ছোলা গাছই হয়, সে ছোলাতে কত ভালো কাজ হয়। তা রাখাল যে এখানে আসে তাতে কি আপনার অমত আছে? সরাসরি প্রশ্ন করছেন। কি বলবেন আনন্দমোহন বুঝতে পারছেন না। একটু সামলে নিয়ে বলছেন, সে কি মশায়, রাখাল তো আপনারই ছেলে, আপনার কাছেই থাক, তবে মাঝে মাঝে 2-1 দিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন। ঠাকুরও বাবার মন বুঝতে পেরেছেন, রাখালকে বুঝিয়ে বলছেন, না না, বাড়ি যাবি মাঝে মাঝে। বাপ মা কি কম জিনিস? তাঁরা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান। এইভাবে কয়েকদিন যায়। মা শ্যামাসুন্দরী, শাশুড়ি মা, তার মেয়েকে অর্থাৎ রাখালের বিবাহিত স্ত্রীকে নিয়ে ঠাকুরের কাছে এসেছেন। রাখাল বাড়ি যেতে চাইছে না। ঠাকুর কিন্তু মনে মনে ভয় পাচ্ছেন, বলছেন, বধূ সংস্পর্শে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হবে না তো? রাখালকে বুঝিয়ে বলছেন, না, মাঝে মাঝে যাবি, বাড়িতে যাবি, বাড়ির যে কাজকর্ম সেগুলো করবি। ঠাকুর ভালো করে বধূকে দেখছেন, তার তখন 14 বছর বয়স। মহারাজ লিখছেন তার জীবনীতে, তাই সংশয় নিরসন কল্পে বালিকাকে নিকটে আনাইয়া তিনি তাহার কেশ রাশি ও গঠনভঙ্গি পরীক্ষা করিয়া বুঝিলেন, ভয়ের কারণ নাই, দেবী শক্তি, স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হবে না। ঠাকুর অদ্ভুত তার মানুষের চরিত্র তিনি পর্যালোচনা করতে পারতেন। শারীরিক অবয়ব দেখে তার মন, তার চরিত্র, তার চরিত্রের বাঁক কোন দিকে দেখতে পেতেন। মায়ের কাছে পাঠালেন নববিবাহিত বধূকে, সারদা মায়ের কাছে পাঠিয়ে তাকে বলছেন, টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে। ঠাকুরের কাছে রাখাল রয়ে গেলেন, ঠিক যেন নিজের ছেলে, তাই মাঝে মাঝে আবদার করেন, মাঝে মাঝে রাগও করেন। ঠাকুর যেমন মা যেরম ছেলেকে কিছুটা স্বাধীনতা দেন, আবার কিছুটা শাসনও করেন, দুই মিলিয়ে রাখালকে ধীরে ধীরে তৈরি করছেন। একদিন মন্দির থেকে সকালের প্রসাদী মাখন এসেছে। কম বয়সী ছেলে যেরকম হয়ে থাকে, রাখালের খিদে পেয়েছে, প্রসাদী মাখন চট করে খেয়ে নিয়েছেন। ঠাকুর তাকে তিরস্কার করে বলছেন, তুই তো ভারী লোভী, এখানে এসে কোথায় লোভ ত্যাগে যত্ন করবি, তা না করে আপনি নিয়ে খেলি। রাখাল লজ্জা পেয়ে গেলেন। ঠাকুর এইভাবে ভালোবাসা শাসন দিয়ে তাকে তৈরি করছেন, কিন্তু তাকে নিজেই শাসন করবেন, অপরে কেউ দোষারোপ করলে পছন্দ করছেন না। একদিন রাখালকে সঙ্গে নিয়ে ভক্তের বাড়িতে গেছেন কলকাতায়। অনেক ভিড় বাড়িতে, কেউ আর ডাকছেন না ঠাকুরকে, বেশি নজর দিচ্ছে না কেউ। রাখালকে বলাতে রাখাল জমিদারের ছেলে রাগ করে বলছেন, মশাই চলে আসুন। ঠাকুর কিন্তু শান্ত হয়ে সেটা সহ্য করে হাসি মুখে বলছেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা দেবে কে? রোগ করলেই হয়, পয়সা নেই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? কিছুক্ষণ পরে খাওয়ার ডাক এলো। বেশি যত্ন আত্মি নেই, অপরিষ্কার জায়গায় ঠাকুরকে বসিয়ে সেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, বাড়ি ফিরছেন, বুঝিয়ে বলছেন, দেখো গৃহস্থের অজ্ঞান বশত
অনেক সময় সাধুর সঙ্গে ঠিক ঠিক ব্যবহার করে না, তবু সাধু তাদের দোষ না দেখে তাদের কল্যাণ চিন্তা করবে। কিছু না খেলে গৃহস্থের অমঙ্গল হবে, তাই অন্তত এক গ্লাস জল চেয়েও খেয়ে নিতে হয়। রাখাল তার নতুন করে শিক্ষা হলো। জমিদার সম্ভ্রান্ত পরিবারের রাখাল, তার মধ্যে মান অভিমান আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। একদিন রাখাল ঠাকুরকে তেল মাখাচ্ছেন, ঠাকুর কিছু একটু মন্তব্য করেছেন, রাখালের সম্মানে লেগেছে। সব ছেড়ে ছুড়ে দিয়ে ঠিক করলে দক্ষিণেশ্বর আমি ছেড়ে চলে যাব। রেগে মেগে বাইরে যাচ্ছেন, হঠাৎ মনে হলো দক্ষিণেশ্বরের বেরিয়ে যাওয়ার যে সীমানা, সেখানে এসে পৌঁছে মনে হলো আর তিনি যেতে পারছেন না। পাটা যেন ধরে গেল, তিনি বসে পড়লেন। এমন সময় রামলাল দাদা পেছন থেকে এসে তাকে বলছেন যে ঠাকুর খোঁজ করছেন। ঠাকুর তাকে কৌতুক করে বলছেন, কি গন্ডি ছাড়িয়ে যেতে পারলি? তারপর বুঝিয়ে তাকে বলছেন, কি তুই রাগ করলি? তোকে রাগালুম কেন? এর মানে আছে, ঠাকুরের কথার ধরন এর মানে আছে। ওষুধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। হোমিওপ্যাথিতে যেরকম হয় না, প্রথমে একটু রোগটা বাড়িয়ে তারপর সেটা সারায়। ঠাকুর শিষ্যকে যেন আস্তে আস্তে নানাভাবে, যেমন লোহাকে আগুনে ভালো করে তেতে নিয়ে তারপর সেটাকে আকার দিতে হয়, ঠাকুরও সেরকমভাবে আস্তে আস্তে শিষ্যকে তৈরি করছেন। রাখালের কাছে ঠাকুরের এই শিক্ষা কেতাবী শিক্ষা নয়, চরিত্র গঠনের শিক্ষা। মানুষের মনকে যেন কাদার তালের মতো ঠাকুর নিয়ে আস্তে আস্তে তৈরি করতে পারতেন। রাখালকেও সেইভাবে আস্তে আস্তে তৈরি করছেন। সাধন ভজন করছেন ঠাকুরের কাছে থেকে। মাঝে মাঝে আবার একটু অভিমানও হচ্ছে, ঠাকুর অন্যদেরও বুঝি বেশি ভালোবাসছেন। ঠাকুর মা ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন যে মা, রাখাল যেন অন্যদের হিংসে না করে, তাহলে তার অকল্যাণ হবে। তাই দেখা গেল রাখালের কিছুদিন এর জন্য বৃন্দাবনে যাওয়ার অবস্থা হলো, বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা হলো বলরাম বাবুর সঙ্গে। সেখানে গিয়ে রাখালের শরীর খারাপ হচ্ছে। ঠাকুর আবার মায়ের কাছে প্রার্থনা করছেন, মা, রাখালের শরীর থাকবে তো? সে তো ওখানকার, অর্থাৎ বৃন্দাবনের, তাই সেখানে যেন শরীর না চলে যায়, তার তো অনেক কাজ বাকি আছে। ঠাকুর রাখালকে বলছেন যে রাখালের এখনো কিছু ভোগ বাকি আছে, তাকে বাড়িতে পাঠাচ্ছেন। রাখালের একটি ছেলেও হয়েছে, যখন কাশীপুরে ঠাকুর আছেন, তার ক্যান্সার রোগ হয়েছে। তার হবু সন্ন্যাসী শিষ্যরা, গৃহস্থ শিষ্যরা প্রাণপণ সেবা করছে। সেই সময় খবর এলো যে রাখালের একটি পুত্র সন্তান হয়েছে। রাখালের কিন্তু মন তখন বৈরাগ্যের আগুনে একদম জ্বলছে, সেদিকে কোনো দৃকপাতই যেন নেই। ঠাকুর তাকে লক্ষ্য করে বলছেন, রাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যে সেসব মিথ্যা, অনিত্য। রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না। ঠাকুর নিজে যেরকম বিবাহ করেছিলেন, সংসারের যা ধর্ম স্ত্রীকে পালন করেছিলেন, সেরকম রাখাল, স্বামী অদ্বৈতানন্দ, স্বামী শিবানন্দ, এরা তার বিবাহ করেছিলেন। এই সন্ন্যাসী সন্তানরা তাদের পরবর্তীকালে সন্ন্যাস জীবনে নিয়েছিলেন। সন্ন্যাসী হয়েও তিনি গৃহস্থের কর্মকে, গৃহস্থের যে ধর্মকে, তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। এ থেকে বোঝা যায়। এই কাশীপুরেই ঠাকুর বলেছিলেন যে এই রাজার, এই রাখালের রাজবুদ্ধি রয়েছে। নরেন্দ্রনাথ তখন থেকেই ঠিক করলেন, তার বন্ধুদের বললেন যে রাখালকে আমরা এবার থেকে রাজা বলে ডাকবো। ঠাকুরের কাছে কাশীপুরে অনেকে দর্শন করতে আসে, এক পাগলিও দর্শন করতে আসে। তার মধুর ভাব ঠাকুরের প্রতি। নিরঞ্জন, শশী তারা পাগলিকে হাঁটিয়ে দিতে চায় ঠাকুরের কাছ থেকে, পারলে কি মারধরও করে। কিন্তু রাখাল সংবেদনশীল, পাগলির যে ভাব
পাগলির যে ভালোবাসা, ঠাকুরের প্রতি যে শ্রদ্ধা, তাকে তিনি সম্মান জানান। তিনি বলছেন, যেমন করেই হোক পাগলি ঠাকুরের কথাই তো চিন্তা করছে, সুতরাং আমরা বিরক্ত হব কেন? রাখাল ভবিষ্যতে যিনি সংঘ পরিচালনা করবেন, যিনি অনেককে নিয়ে চলবেন, তার মধ্যে গৃহস্থ মানুষ, সাধারণ মানুষের প্রতি যে করুণা, তা এখান থেকে বোঝা যাচ্ছে। শারদেশানন্দজির স্মৃতিকথায় একটা অদ্ভুত মজার স্মৃতিকথা পাওয়া যায়। এটা আরেকটু পরের দিকের কথা। একটি কম বয়সী যুবক মঠে এসেছে, নাম তার যতীন্দ্রনাথ দত্ত। আসতেই মহারাজকে প্রণাম করেছেন। মহারাজ যতীনকে বলছেন, একজন সামনের ভদ্রলোককে দেখিয়ে, আচ্ছা তুমি অমুককে কি জিজ্ঞেস করো তো, ওই ভদ্রলোককে, মহাপুরুষ শিবানন্দ স্বামী এখন কোথায় আছেন? তা যতীন্দ্র কিছু বুঝতে পারেননি। সে এগিয়ে গিয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করেছেন, যতীন্দ্র, মহাপুরুষ কোথায় আছেন? তো দেখছেন জিজ্ঞেস করতে করতেই সবাই হো হো করে হাসতে শুরু করেছেন। হাসছে কেন বুঝেও না। তো মনে পড়ে ভাবলেন যে আচ্ছা, আমি তো মহাপুরুষ মহারাজকে দেখেছিলাম আগে, একটু মিল পাচ্ছি না চেহারার সঙ্গে এই ভদ্রলোকের। তাও বুঝতে পারছেন না কি হয়েছে। পরে বুঝতে পারলেন যে মহারাজই সেদিন মহাপুরুষ মহারাজকে, তার মহাপুরুষ মহারাজ অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ, তার ইচ্ছানুসারে সেদিন গেরুয়া কাপড় টাপড় সব ছেড়ে ধুতি পাঞ্জাবি পরেছেন। ধুতি পাঞ্জাবি পরেছেন, ভক্ত হয়ে গেছেন। ভক্ত হয়ে যখন হাঁটছেন, মঠের ভক্তরা কেউ তাকে চিনতে পারছে না, কারণ গেরুয়া কাপড়েই তারা দেখে অভ্যস্ত। তাই এই বিনোদ, সেও ভক্ত হয়ে এসেছে, তাকেও বোকা বানিয়ে দিয়েছেন রাজা মহারাজ। গম্ভীরভাবে ভক্ত হয়ে মহাপুরুষ মহারাজ বসে রয়েছেন, আর রাজা মহারাজ তাকে নিয়ে রঙ্গরসিকতা করছেন। এই যে রাজা মহারাজ, ভবিষ্যতের রাজা মহারাজ, মাঝের দীর্ঘদিনের কিন্তু সাধন, ভজন, ত্যাগ, তিতিক্ষা রয়েছে। ঠাকুরের দেহান্তের যে পরবর্তী পর্যায়ে তাকে দেখা যায়, তিনি আলমবাজার, তার আগে বরানগর, সেখানে থাকছেন। বারাণসী, বৃন্দাবন, সেখানে গিয়ে দীর্ঘদিন তপস্যা করছেন, নিজেকে তৈরি করছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী বৃন্দাবনে রয়েছেন তিনি তখন। তাকে এসে জিজ্ঞেস করছেন যে আপনাকে তো ঠাকুর সবই দিয়ে দিয়েছিলেন, আপনার আবার এত তপস্যা করা কেন? রাখাল মহারাজ তখন বলছেন, রাজা মহারাজ বলছেন যে আসলে ঠাকুর দিয়েছেন সব, কিন্তু এটা নিজের করে নিতে হবে, তাই জন্য ত্যাগ তপস্যা দরকার। তপস্যা না হলে এটা নিজের করে অর্জন করে নেওয়া যাবে না। দেখা যায় গুরু ভাইদের সঙ্গে তিনি বিভিন্ন স্থানে যাচ্ছেন। কখনো স্বামী তুরীয়ানন্দজি, কখনো স্বামী সুবোধানন্দজি রাজা মহারাজের সঙ্গে সঙ্গে থাকছেন। স্বামীজি কখনো সুবোধানন্দজিকে পাঠিয়ে দিচ্ছেন তার সঙ্গে। রাখাল ঠাকুরের এত আদরের, তার যেন কোনো অসুবিধা না হয়, তাই জন্য বিভিন্ন তীর্থস্থানে তার সঙ্গে তার গুরু ভাইরা থাকছেন, দেখাশোনা করছেন। এই সময় রাজা মহারাজের এই যে তৈরি হওয়ার সময়, এই তৈরি হওয়ার সময় কিন্তু আশ্চর্য, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে। রাজা মহারাজকে স্বামীজি কলকাতা কেন্দ্রের প্রধান করেছেন, কলকাতা শাখার প্রধান করেছেন। তখনও কিন্তু রাজা মহারাজ যাচ্ছেন, বারাণসীতে যাচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন, তৈরি হচ্ছেন সেখানে। সেরকমই একটি অপূর্ব স্মৃতিকথা আমরা দেখতে পাই স্বামী অম্বিকানন্দজির লেখাতে। অম্বিকানন্দ মহারাজ রাজা মহারাজের খুব প্রিয় ছিলেন। রাজা মহারাজ খুব গান শুনতে ভালোবাসতেন অম্বিকানন্দ মহারাজের। তো সেরকমই একটি স্মৃতিকথা, মহারাজ বিন্ধবাসিনী মন্দিরে গেছেন। বিন্ধবাসিনী মন্দিরে বিন্ধ্যাচলে
একদম নিভৃতে গেছেন, অন্য কাউকে জানাচ্ছেন না। সেরকম একটি স্মৃতিকথা। তপস্যার কতটা ঘনিষ্ঠভাবে দৃঢ়ভাবে তিনি করেছিলেন সেরকম একটি ইতিবৃত্ত। এলাহাবাদে পৌঁছেই অম্বিকানন্দ মহারাজ বলছেন, বিন্ধ্যাচলে মায়ের মন্দির দর্শনে আগ্রহী হলেন রাজা মহারাজ। প্রথম রাতে মহারাজ আমরা একই ঘরে শুয়েছিলাম। প্রায় মাঝরাতে একটা মৃদু স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম মহারাজ পোশাক পরে একটা মোটা কম্বলে শরীর ঢেকে আমার সামনে দাঁড়িয়ে। তিনি আমাকে বললেন, ওঠ, গরম পোশাক পরে নে, আমার সঙ্গে তোকে যেতে হবে। ইতস্তত না করে তার কথা মতো কাজ করলাম। আমরা কোথায় যাচ্ছি এ কথা তাকে তখন জিজ্ঞেস করার কথা মনে আসেনি। এই অম্বিকানন্দ মহারাজ প্রথমে তুরীয়ানন্দ মহারাজের কাছে যাতায়াত করতেন, কিন্তু পরে রাজা মহারাজের এত স্নেহ পেলেন, রাজা মহারাজ ঠাট্টা করে তুরীয়ানন্দ মহারাজকে বলছেন, যা, তোমার চেলা মনে হচ্ছে আমার কাছেই থাকতে শুরু করে দিল। তুরীয়ানন্দ মহারাজ হেসে বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই চেয়েছিলাম। রাজা মহারাজ তাকে নিয়ে বিন্ধ্যাচলে গেছেন, সেই ঘটনা আমরা পড়ছি। আমরা বাইরে এলাম, সেটা ছিল অমাবস্যার রাত, ঘোর অন্ধকার। উঁচু নিচু পথে হোঁচট খাচ্ছি দেখে মহারাজ আমার হাতে লণ্ঠনটা দিয়ে আমাকে এক হাতে ধরে চলতে লাগলেন। জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি? তিনি বললেন, দেবী দর্শন করতে। মন্দির প্রাঙ্গণে ঢুকে দেখলাম বহু দর্শনার্থী সেখানে আগে থেকেই সমবেত হয়েছেন। কেউ বা মালা জপ করছেন, কেউ বা মায়ের নাম সংকীর্তন করছেন। মন্দির দ্বার খোলা হলে দর্শনার্থী ভক্তেরা দাঁড়িয়ে পড়লেন এবং মাতৃ দর্শনের জন্য ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। পূজারীরা মহারাজের মাধুর্য মণ্ডিত মুখমণ্ডল এবং উজ্জ্বল ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে অন্য যাত্রীদের পথ বন্ধ করে মহারাজকে প্রথম মন্দিরে প্রবেশ করতে দিলেন। মহারাজ দেবী মূর্তির সামনে গিয়ে বিস্ময় ভরে বললেন, আহা, কি সুন্দর, কি সুন্দর। পর মুহূর্তেই তিনি ভাবাবিষ্ট হলেন। মন্দিরে তখন অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। এই বিন্ধ্যাচলের মন্দিরে দেবীকে দর্শন করার জন্য 3 দিন থাকার কথা নিয়ে তিনি গিয়েছিলেন, কিন্তু সেখানে 21 দিন রয়ে গিয়েছিলেন। এই পর্বে এমনকি স্বামীজির দেহান্তের পরেও বেশ কিছুদিন রাজা মহারাজকে আমরা গভীরভাবে সাধন বচনের মধ্যে ডুবে যেতে দেখি। বারে বারে বিভিন্ন সময় তাকে দেখি একদম অটুট, কখনো কখনো মৌন ব্রত অবলম্বন করে, কখনো অজগর বৃত্তি অবলম্বন করে তিনি সাধন ভজন করছেন। একবারের ঘটনা, তারা গেছেন গুজরাতে, সেখানে দ্বারকা দর্শন করতে গেছেন। দ্বারকার কাছে গোমতীতে চান করবেন। এখন সরকার একটা কর ধার্য করেছে, 2 টাকা করে কর ধার্য, কিন্তু সন্ন্যাসীদের কাছে সে টাকা পয়সা নেই। কি করেন? অগত্যা যখন ফিরে যাচ্ছেন, একজন শেঠজি টাকা দিতে চাইলেন। মহারাজ টাকা নিতে রাজি হলেন না, বলেন, টাকা নেব না, আমরা বরঞ্চ গিয়ে সমুদ্রে চান করব, তাতে আরো পুণ্য বেশি হবে। শেঠজি এত শ্রদ্ধা হলো তাদের দেখে যে তাদের যত্ন আত্তি করলেন। 3 দিন তাদের বাড়িতে রাখলেন, কিন্তু মহারাজকে বারবার বলা সত্ত্বেও মহারাজ কিছুতেই অর্থ নিলেন না। এইভাবে বৃন্দাবনের ঘটনা, মহারাজ সেবার ঠিক করেছেন অজগর বৃত্তিতে থাকবেন, কিচ্ছু চাইবেন না, যে যা খাবার দেয় তাই গ্রহণ করবেন। কখনো একজন শেঠজি এসে কম্বল দিয়ে গেলেন, আবার কখনো শেষ রাত্রির একজন চোর এসে সে কম্বল নিয়ে চলে গেল। মহারাজ সব সাক্ষী স্বরূপ সব দেখছেন, যা আসছে ভগবানের ইচ্ছে তাতেই সন্তুষ্ট। এই যে সময়, সেটা যেন মহারাজের ক্রাইস্টের জীবনে যেমন দেখা যায়, তিনি তার দীক্ষার পর যেমন ওয়াইল্ডারনেস, তিনি নিভৃতে গিয়ে দীর্ঘদিন তৈরি করছেন নিজেকে, তারপর লোক সমাজে এসে ধর্মের বাণী প্রচার করছেন। মহারাজ এই সময় কখনো হরিদ্বারে, কখনো বৃন্দাবনে, কখনো দ্বারকা ধামে বা কখনো জ্বালামুখী তীর্থে গিয়ে ভারতবর্ষের যে সনাতন ঐতিহ্য, যে ভাবধারা,
হিন্দু ধর্মের যে মূল সাধনার ধারা তাতে নিজে স্নাত হচ্ছেন, সেই ভাবধারা সম্পর্কে নিজে পরিচিত হচ্ছেন। 1893 সালে স্বামীজির কাছ থেকে আহ্বান এলো প্রথম পত্রতে যে সবাই তারা মঠে চলে আসুক। মঠ থেকে ধীরে ধীরে একটা কাজের ধারা তৈরি হবে, একটা রূপরেখা সেই অনুযায়ী কাজ তৈরি হবে। তখনও বেলুড় হয়নি, আলমবাজারের মঠ, বরানগরের মঠ, সেখানে চলে আসার আহ্বান এলো। মহারাজ সঙ্গে সঙ্গে আসতে পারলেন না, স্বামীজিও তখনও দেশে এসে পৌঁছননি, মাঝে মাঝে আসেন। 93 সালের শেষের দিকে মহারাজ এসে পৌঁছলেন। এসে পৌঁছে শ্রীমা সারদা তখন বাগবাজারের একটি গুদাম বাড়িতে থাকেন। মহারাজও সেই বাড়ির দোতলায় থাকেন, স্বামী যোগানন্দ থাকেন। মহারাজ সেখানে কাউকে কাউকে দীক্ষাও দিয়েছিলেন দেখা যায়। স্বামীজি এসে পৌঁছলেন 1897 সালে, প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন। খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়। মহারাজ এই সময়ের কথা আমি সরাসরি জীবনী থেকে একটু পাঠ করছি। পরে 1 মে মিশন প্রতিষ্ঠানতে তিনি ব্রহ্মানন্দকে কলিকাতা কেন্দ্রের কার্যভার দিলেন। ইহাকেই প্রকৃতপক্ষে মহারাজের কর্মজীবনের সূত্রপাত বলা চলে। 1898 খ্রিস্টাব্দে বেলুড়ে নূতন মঠ নির্মাণ কার্য আরম্ভ হইলে তাহাকে উহার দায়িত্ব লইতে হইল, এবং পরবৎসর নূতন বাটিতে মঠ উঠিয়া আসার পর তাহারই হস্তে উহার পরিচালনার ভার ন্যস্ত হইল। ঠাকুর বলিয়াছিলেন, রাখাল একটা রাজ্য চালাতে পারে, গুরুভ্রাতারা তাহা ভুলেন নাই। এই সময় একটা চমৎকার স্মৃতিকথা পাই আমরা শারদেশানন্দজির লেখায়। তিনি বলছেন, বেলুড় অঞ্চলে মঠের জমি খোঁজা হচ্ছে। স্বামীজি মহারাজের উপর ভার দিয়েছেন, কিন্তু দেরি হয়ে যাচ্ছে তার মনে হচ্ছে, তাই প্রবল ব্যস্ত হয়ে অপরকেও বলছেন খোঁজ করার জন্য জমি জমা। কিন্তু মহারাজের ওই সব জমি পছন্দ হচ্ছে না। সেই জন্য একদিকে যেমন স্বামীজিকে প্রবোধ দিতে হচ্ছে, সেরকম অন্যদিকে গঙ্গা তীরে মনোমতো প্রশস্ত জমি সংগ্রহ করা সেই কাজে চলছে। এই জমির, যে জমিতে আমরা এখন আছি, এই জমির মালিকানা সত্ত্ব নিয়ে অনেক গন্ডগোল ছিল। মহারাজ বহু খোঁজ খবর নিয়ে হাঁটাহাঁটি করে আইনজ্ঞ, উকিল ও বিজ্ঞ বিষয় লোকের সাহায্য নিয়ে এই সকল ব্যাপারে সুমীমাংসা করে জমি ক্রয় ও হস্তগত করলেন। আপনারা সবাই ছবি দেখেছেন, মঠে তখন নৌকো, বড় বড় ডিঙি সারানোর জন্য এই জায়গাটাকে ব্যবহার করা হতো। মঠের জমি তৈরি করার আগে জমি যে ক্রয় করার ব্যাপার, সেই কাজটার কথা এখানে উল্লেখ করা হলো। একজন স্মৃতিকথায় বলছেন, মহারাজ তখন সকালে উঠে স্নান করে চারিটি ভিজা চিঁড়া মুখে দিয়ে ব্যাগের ভেতর আবশ্যকীয় দলিল কাগজপত্র পুরে হেঁটে বাইরে চলে যেতেন। দিনভর এখানে ওখানে উকিল, মক্কেল ও সহায়ক পরামর্শদাতা লোকের বাড়ি বাড়ি ঘুরে, কোর্ট অফিস করে সারা দিন ঘুরে কোনোদিন অপরাহ্নে, কোনোদিন সন্ধ্যায় ক্লান্ত অবসন্ন দেহে মঠে ফিরে আসতেন। এই জন্য তার মুখে কখনো কোনো বিরক্তি, অবসাদ বা দুঃখ নৈরাশ্যের কথা কেউ শোনেনি। গঙ্গার ধারে মঠ, তার পাড় বাঁধানো হবে, কিন্তু পয়সা কড়ি নেই। সাধু ব্রহ্মচারীদের বেশি কাজ করতে হবে, কয়েকজন রাজমিস্ত্রি মাত্র পাওয়া যাবে, তার বেশি কিছু নয়। কি করে করা যাবে সেটা? মহারাজ তখন স্বামীজির শিষ্য স্বামী সচ্চিদানন্দ, ইনি কনস্ট্রাকশনের কাজটা কিছুদিন দেখেছিলেন, তার সাহায্য নিয়ে এটা করবেন ঠিক করলেন। কাজটা সহজ নয়। গঙ্গায় মাত্র ভাঁটার সময়ই গাঁথনি করা চলবে, আবার ভাঁটা প্রতিদিন রাত্রে বিভিন্ন সময় হয়। তদুপরি অজানা নূতন লোকের ওপর কাজের জোগাড় দেওয়া অতীব কঠিন ব্যাপার। সেজন্য মহারাজ প্রতিদিন সকলকে সমবেত করে কোন সময় কোন কাজে হাজির থাকতে হবে, সাধু ব্রহ্মচারীদের কাজ করতে হবে, তা ড্রেস রিহার্সাল
নাটকের যেরকম রিহার্সাল হয় সেরকম করাতে শুরু করলেন। শারদে সঞ্জয় লিখছেন, কর্মক্ষেত্রে যাহাতে ত্রুটি না ঘটে সেজন্য শিক্ষাকালে রিহার্সাল মহড়া দেওয়া হইতো ঝুড়ি কোদাল প্রভৃতি হাতে লইয়া। কে কোথায় দাঁড়াবেন, কি করিবেন তাহা খুব ভালো করিয়া তালিম দেওয়া হইত, যাতে কাজের সময় একটি সেকেন্ডও নষ্ট না হয় এবং কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে। ভাঁটা কোনোদিন সকালে, কোনোদিন মধ্যাহ্নে, কোনোদিন অপরাহ্নে, আবার কোনোদিন সন্ধ্যাবেলায়, কোনোদিন বা মধ্যরাত্রে, কোনোদিন বা শেষ রাত্রেও হইত। এইভাবে প্রত্যহ কর্মীদের আহার বিশ্রামেরও সময় নির্দেশ করে দেওয়া হতো, অর্থাৎ তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে। এইভাবে আবশ্যকীয় জিনিসপত্র গুছিয়ে দিনু মহারাজ অর্থাৎ স্বামী সচ্চিদানন্দের তত্ত্বাবধানে এই কাজ সম্পূর্ণ হলো। রমণীয় ঘাট হলো, লোকে একটা সম্মিলিত কাজ কি করে করা যায় তার যেন একটা প্রশিক্ষণ হলো সবার পক্ষে। মহারাজ স্বামীজির দেহান্তের পর মহারাজ মঠের বা বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের হাল ধরলেন। স্বামী গম্ভীরানন্দজি খুব সুন্দর করে বলছেন যে স্বামীজির জীবিত অবস্থায় কতগুলি কেন্দ্র খোলা হয়েছিল, বেলুড় মঠ, সারগাছি, কাশী সেবাশ্রম, কঙ্খল, নিবেদিতা বিদ্যালয়। মহারাজ এগুলোর রক্ষণাবেক্ষণ, আরও শাখা কেন্দ্র, আর সবচেয়ে বড় কথা যে আধ্যাত্মিক ভাব রামকৃষ্ণ মিশনের পেছন দিকে রয়েছে সেটা পরিপুষ্ট করার কাজে নিজেকে নিয়োজিত করলেন। স্বামীজির বিরাট ব্যক্তিত্ব সারা দেশ জুড়ে আলোড়ন ফেলেছিল তার ব্যক্তিত্ব। দেশের মানুষ প্রথমে ভেবেছিল যে স্বামীজির এই অকাল প্রয়াণের ফলে এই রামকৃষ্ণ আন্দোলনও বুঝিবা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। তা একেবারেই হলো না। মহারাজ তার সুদক্ষ নেতৃত্বে এই নেতৃত্বকে, এই সংঘকে আরো বড় থেকে আরো বড় শিখরে নিয়ে গেলেন। এই যে কেন্দ্রগুলো, নতুন নতুন কেন্দ্র প্রতিষ্ঠার পেছনে তার অক্লান্ত পরিশ্রম ছিল। দক্ষিণ ভারত, মধ্য ভারত অর্থাৎ কঙ্খল, হরিদ্বার, বারাণসী, বিভিন্ন স্থানে তিনি গেছেন। বিভিন্ন স্থানে গিয়ে সেখানের প্রতিষ্ঠিত আশ্রমগুলোর ভাবকে বর্ধিত করেছেন। সেখানকার যারা সন্ন্যাসী কর্মী যারা, তাদের উৎসাহ দিয়েছেন। তাদের যদি কোনো কারণ নিজেদের মধ্যে বিশৃঙ্খলা হয় তাহলে সেই গণ্ডগোল মিটিয়েছেন। সেরকমই কয়েকটি ঘটনা স্মরণ করা যেতে পারে। কঙ্খলে মহারাজ গিয়ে হাজির হয়েছেন। ছোট্ট আশ্রম। স্বামী বিবেকানন্দের ইচ্ছা অনুসারে সেখানকার যারা হরিদ্বার অঞ্চলের সন্ন্যাসী, যাদের চিকিৎসার ব্যবস্থা হয় না, তারই বিধানকল্পে এটি ছোট আশ্রম, সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। ছোট একটি বাড়ি, সেখানে একটি খাটিয়ার ওপরে মহারাজের শোয়ার ব্যবস্থা হয়েছে, আর মেঝেতে চাটাইয়ের ওপর স্বামী কল্যাণানন্দ আর অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীরা আছেন। সেদিন সকাল থেকে খুব ঠান্ডা পড়েছে, রুগীরাও বেশি আসেনি। দুপুরেই তাই তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে তাড়াতাড়ি। মহারাজ বেশিক্ষণ ঘুমোতে পারতেন না, কিছুক্ষণ ঘুমের পরে উঠে বসে থাকতেন। দুপুরবেলা উঠে জানলার ফাঁক দিয়ে হঠাৎ দেখছেন বিরাট হাতি এসে উপস্থিত হয়েছে আশ্রমে। ধীরে ধীরে অন্যদের ঘুম থেকে তুলেছেন। স্বামী কল্যাণানন্দ বলছেন, আমরা দেখেই বুঝতে পারলাম এটা হিংস্র হাতি, বিরাট বড় বড় দাঁত। আমরা দেখে ঠকঠক করে কাঁপতে শুরু করলাম। ভাবলাম যে হিংস্র হাতি যদি আসে আমাদের এই ছোট্ট বাড়ি তছনছ করে দেবে একদম, কি হবে। মহারাজ তার স্থৈর্য হারালেন না, আমাদের বললেন শান্ত হয়ে থাকতে, জানলা দরজা সব বন্ধ করে দিতে, হাতি যেন বুঝতে না পারে যে এখানে মানুষ আছে। আমরা জানলার ফাঁক দিয়ে দেখছি হাতি সর্ষে গাছ পোঁতা হয়েছে, তার ফুলগুলো খাচ্ছে, আর খেয়ে একটু একটু পরে এদিক ওদিক চেয়ে
পিছু হেঁটে চলে গেল। আমরা তখন জানলা দরজা খুলে নিশ্চিন্ত হলাম। মহারাজ এই কঙ্খলে দুর্গাপুজোর ব্যবস্থা করেছিলেন। কঙ্খলের এই সেবাশ্রম একটি ব্যতিক্রমী সেবাশ্রম। সেখানকার যারা সন্ন্যাসী যারা সেবা করছেন, তাদের সেখানকার যারা সনাতনী সন্ন্যাসী, তারা তাদের ভাঙ্গি সাধু বলে ডাকতেন, অর্থাৎ ম্যাথর সন্ন্যাসী। যারা মলমূত্র পরিষ্কার করছে, পথে যারা পড়ে রয়েছে রুগীরা, তাদের তুলে এনে সেবা করছে, এ কি সাধুর কাজ নাকি? তাদের পেছনে অটল সুমেরুবৎ মঠ মিশনের অধ্যক্ষ তিনি রয়েছেন। এই সেবা কাজে যেন তাদের মন ভেঙে না যায়, লোকের সমালোচনায় যারা তারা পিছপা না হয়ে যায়, রাজা মহারাজের সব সময় সেদিকে নজর রয়েছে। তখনকার দিনের বহু মানুষ স্বামীজির ভাবে উদ্বুদ্ধ হয়ে দেশ সেবার কাজে ব্রতী হয়েছেন। এরা অনেকে মঠেও যাতায়াত করে, শারদানন্দ মহারাজের কাছে আসেন, স্বামীজির বই পড়েন, বই পড়ে তার থেকে অনুপ্রেরণা লাভ করেন। মহারাজ কিন্তু বারে বারে সংঘের আধ্যাত্মিকতার কথা বলেন। যখন মঠের সন্ন্যাসীরা ব্রহ্মচারীরা দেশ সেবার কথা তাদেরও যখন মনে আসে, তখন তাদের আশ্বস্ত করে বলেন যে আগে যদি ধর্মজীবন লাভ করা যায়, তাহলে বাকি সব অনায়াসে হয়ে যাবে। দেশ সেবা, সমাজ সংস্কার, এগুলো অনায়াসে হয়ে যাবে। মঠের যে আধ্যাত্মিক মেরুদণ্ড, যে নোঙর, সেটাকে বারবার দৃঢ়ভাবে রাখার ব্যাপারে তিনি উদ্যোগী হন। মঠে কিন্তু যারা সশস্ত্র আন্দোলনে ব্রতী ছিলেন, এরকম মানুষও এসে যোগদান করেন। আগের সংযোগ ছেড়ে দিয়ে, আগের রাজনৈতিক যে হিংসার আন্দোলন থেকে নিজেদের নিবৃত্ত করে তারা এসে যোগদান করছেন। এই সময়তেই মঠে এসে যোগদান করেন দেবব্রত ও শচীন। এরা দুজনেই আলিপুর বোমা মামলায় 1909 সালে অভিযুক্ত ছিলেন। এই দেবব্রত পরবর্তীকালে পণ্ডিত ছিলেন, তাই প্রবুদ্ধ ভারত ও উদ্বোধন দুটোরই সম্পাদক হয়েছিলেন। আর এই শচীন, স্বামী চিন্ময়ানন্দ, তিনি উদ্বোধনে ছিলেন এবং কাজে কর্মে খুব ক্ষিপ্র ও তৎপর ছিলেন। তিনি একবার বলেছিলেন, আমি রামকৃষ্ণ মিশনে যোগদানের পর সবাই আমার কাজের প্রশংসা করতেন। কাজকর্ম সুন্দর করতে পারি, তাড়াতাড়ি করতে পারি, এফিশিয়েন্ট যেটাকে বলে না, সেই জন্য সবাই প্রশংসা করে। শুধু রাজা মহারাজ করতেন না। খেয়াল করলে বুঝতে পারতাম তিনি আসলে বাইরের কাজকর্মের উপরে বেশি জোর দিতেন না। তিনি ভেতরের আমাদের জব, ধ্যান, ত্যাগ, তিতিক্ষা, এই দিকে আমাদের মন কতটা রয়েছে, কতটা আমরা ভগবানের দিকে ঠিক ঠিক মন দিতে পেরেছি, যে জন্য আমরা সংসার ছেড়ে দিয়ে এই জীবনকে বরণ করে নিয়েছি, সেই দিকে কতটা এগোতে পেরেছি, সর্বদা সেদিকে উদ্যোগ করতেন। তার মানে কিন্তু এ নয় যে তিনি আশ্রমের কল্যাণ বা আশ্রমের বিস্তৃতি চাইতেন না, তা একেবারেই নয়। বরঞ্চ প্রতিটা জায়গায় যেখানে আশ্রম নেওয়া হয়েছে, মহারাজ বারে বারে বলতেন যে যেন ভালো করে প্রশস্ত জমি নিয়ে আশ্রম করা হয়, আশ্রমে যেন বেশি করে ফল ফুলের গাছ থাকে, যেন সেটা একটু মনোরম থাকে। শারদানন্দ মহারাজের একটি চমৎকার স্মৃতি কথা রয়েছে, সেখানে বলছেন মহারাজ কতটা দায়িত্ব নিয়ে আশ্রম পরিচালনা করতেন, তার একটা উদাহরণ দিয়ে বলছেন, মহারাজ একবার দক্ষিণ ভারতে যাবেন, ব্যাঙ্গালোরে যাবেন। নারায়ণ আয়েঙ্গার এসেছেন। নারায়ণ আয়েঙ্গার শ্রী শ্রী মায়ের দীক্ষিত, আবার বড় রাজকর্মচারীও বটে। তিনি এসেছেন মঠে। মহারাজের জামতাড়া যাওয়ার কথা হচ্ছে। জামতাড়া উত্তর দিকে আর ব্যাঙ্গালোর হচ্ছে দক্ষিণ দিকে। তো নারায়ণ আয়েঙ্গার, সবাই তাকে সম্মান করে চলে। তিনি মহারাজকে বলছেন, মহারাজ এইবারে জামতাড়া যাওয়াটা ঠিক হবে না, ভীষণ গরম, এই সময় একদিকে জামতাড়া যাবেন, আবার কোথায় ব্যাঙ্গালোরে যাবেন। মহারাজ ধৈর্য ধরে সব শুনেছেন, শুনে বলছেন, জামতাড়ার কথায় বলছেন, আমাকে সেখানে যেতেই হবে, যতই অসুবিধে হোক আর কষ্ট হোক। আমি ছেলেটিকে, অর্থাৎ ভাব মহারাজ স্বামী রামেশ্বরানন্দ, সেখানে পাঠিয়েছি।
বলা মাত্র কোনো ওজর আপত্তি না করে সে সেখানে চলে গেছে। নতুন জায়গা, সেখানে সে কেমন আছে, খাওয়া দাওয়া কিরূপ কি করছে, সব আমাকে গিয়ে সচক্ষে দেখতে হবে। ভবিষ্যতে সেখানে কি কাজ হবে, কিভাবে কি করতে হবে, দেখে শুনে খোঁজ খবর নিয়ে সব বলে দিতে হবে। টাকা পয়সার ব্যবস্থা করে দিতে হবে। আমাকে নিজে গিয়ে না দেখলে কি চলে? শারদেশ্বরজি বলছেন, আমরা উপস্থিত সকলে মহারাজের হৃদয় বত্তা, কর্মী ও আশ্রমের প্রতি আন্তরিক দরদ দেখে মোহিত হয়ে গেলাম। পূজনীয় বিজ্ঞান মহারাজ স্বামীজির মন্দিরে তখন কাজ করছেন। চৈত্র মাস, বেশ গরম। রোজ কাজ করে সন্ধেবেলা দোতলায় স্বামীজির ঘরের সামনে যে বারান্দায়, সেখানে এসে বসতেন। ব্রহ্মচারী গোপেশ মহারাজ তিনি পাশে মাঝে মাঝে এসে দাঁড়াতেন। একদিন দেখেন মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের সেবক এসে বিজ্ঞান মহারাজকে বলছেন, মহারাজ জানতে চেয়েছেন আপনি অমুক একটা বিদকুটে নাম, ফল খাবেন কিনা। বিজ্ঞান মহারাজ হো হো করে হেসে উঠে বললেন, বাবা বুড়ো হতে গেল, কই এতদিন তো ওই ফলের নাম শুনিনি। তা মহারাজকে বলো, তিনি যা দেবেন তাই খাবো। সেবক ঘরের ভেতরে মহারাজের কাছে গিয়ে সব বললেন, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দকে গিয়ে বললেন। আর একটু পরেই বেশ বড় একটা কমলা লেবু উল্টো ভাবে ধরে নিয়ে এসে বিজ্ঞান মহারাজের হাতে দিলেন। এইভাবে কর্মক্লান্ত বিজ্ঞান মহারাজকে গ্রীষ্মের উপযোগী ফল, শরবত প্রভৃতি পাঠাতেন, আর তার অদ্ভুত হাসির নামকরণ করতেন। মহারাজ কাজের মধ্যে এই যে তার রসবোধ, এই যে আনন্দের একটা ভাব, তাই লোকেরা যারা তার কাছে আসতো তারা অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করত। ঠাকুরের জীবনও দেখা যায়, তার এই মানসপুত্র রাজা মহারাজের জীবনও দেখা যায় অদ্ভুত আকর্ষণ, যে যারা তার সঙ্গে একবার মিশছে বারে বারে ফিরে আসতে চাইছে তার কাছে। একবার গেছেন তিনি একটি জায়গায়, সেখানে একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছে, তিনি খ্রিস্টান হয়ে গেছেন। রাজা মহারাজের কাছে যাতায়াত করতে শুরু করেছেন, করে ধীরে ধীরে আবার রাজা মহারাজ তাকে হিন্দু ধর্মে দীক্ষিত করলেন। শুধু তা নয়, বেশ চমকে দেওয়ার মতো তিনি রামকৃষ্ণ মিশনে যোগদান করেন। যোগদান করে আমাদের লখনউ আশ্রমের প্রথম অধ্যক্ষ হন। লখনউ আশ্রম আজকে বিরাট বড় আশ্রম, হসপিটাল হয়েছে তার পাশেই। মহারাজ মানুষের মনের গতি যে কতটা পাল্টাতে পারতেন, এইটি হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। বিশ্বরঞ্জন মহারাজ আরেকজন মহারাজ, তিনি পরবর্তীকালে ঢাকা আশ্রমে ছিলেন। রাজা মহারাজ তাকে বলেছিলেন যে দেখো, তুমি বারাণসীতে আছো, আমার সেবা করছো খুব ভালো, কিন্তু ভিক্ষে করে খেতে হবে, এখানে না কাজ করে আশ্রমে কিছু খেতে নেই, তুমি তো আশ্রমের কিছু কাজ করছো না। সেবাশ্রমের অন্ন গরিব দুঃখীর জন্য, মহারাজ বলছেন, তোমার এখানে খাওয়া ঠিক নয়। তুমি অদ্বৈত আশ্রমে ঠাকুরের প্রসাদ পাবে, এবং সেখানেও একেবারে কিছু কাজ না করে খাওয়া উচিত নয়। নিত্য সকালে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের ফুল তুলে নিয়ে আসবে। এই যে ছোটবেলায় তার মধ্যে এই যে কর্তব্য বুদ্ধি, সেবার বুদ্ধি তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। শারদেশ্বরজি বলছেন, আমরা পরে গিয়ে ঢাকাতে এই মহারাজকে পেয়েছিলাম, দেখেছিলাম তিনি কি ঋজুভাবে সৎভাবে জীবনযাপন করেছেন। এই রাজা মহারাজের সান্নিধ্যের ফলে এটা হয়েছিল। মঠ মিশন পরিচালনা দীর্ঘ প্রায় 20 বছর এই মঠ মিশনকে পরিচালনা করেছেন। ফুল ফলের গাছ খুব পছন্দ করতেন। একবার গেছেন কঙ্খলে, গেছেন কাশিতে। এই কাশিতে একদিন তার বাগানের যে মালি, সে এসে নালিশ করছে
বলছেন আমার কিছুতেই এখানে ভালো ভালো ফুল গাছ হয় না। বললেন তাই নাকি? তাহলে একটা কাজ করো, তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। তুমি একটা দুটো ড্রাম জোগাড় করো খালি, আর রান্নাঘরের বাসন যেখানে মাজা হয় সেখানে সেটা সোজা করে রাখবে। খাওয়া দাওয়া হয়ে গেলে উচ্ছিষ্টগুলো সবাই যেন ড্রামের মধ্যে ফেলে। ড্রাম তো ফেলা হচ্ছে। দুদিন পর সেখান থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোতে শুরু করল। মহারাজ তখন তাকে ডেকে তাকে সেটা সেখান থেকে সরিয়ে বাগানের মধ্যে পুঁতে দিতে বললেন। সেটা যখন একদম সম্পূর্ণ পচে মাটির সঙ্গে মিশে গেল, সেটাকে তখন সার হিসেবে ব্যবহার করতে বললেন। সেই সারের গুণে, মহারাজ লিখছেন, সেই সারের গুণে সে বৎসর চন্দ্রমল্লিকা, ডালিয়া প্রভৃতি এমন চমৎকার হইল যে সকলেই দেখিয়া মোহিত হইলেন। মহারাজের আরেকটা খুব স্বপ্নের আশ্রম ছিল ভুবনেশ্বর আশ্রম। এই ভুবনেশ্বর কিন্তু তখন উড়িষ্যার রাজধানী ছিল না। মহারাজ তখন স্বামী শঙ্করানন্দ মহারাজ, তার পাশে তার সহচর, তাকে নিয়ে শিবক্ষেত্র এই ভুবনেশ্বর খুঁজে খুঁজে আশ্রমের সেই জায়গা বাছেন এবং বহু যত্নে এই আশ্রম তৈরি করেন। লোকেরা কেউ কেউ অনুযোগও করেছিল সেই সময় যে রাজধানী তো ভুবনেশ্বর নয়, রাজধানী তো কটক, এত দূরে আশ্রম করার মানেটা কি? মহারাজের দূরদৃষ্টি, পরে এই ভুবনেশ্বরে আশ্রমের কাছেই রাজধানী এখন চলে এসেছে। এই ভুবনেশ্বর আশ্রমেও মহারাজের অনেক ফুল ফল নিয়ে এসেছিলেন, সেগুলোকে পুঁতে একটা অপূর্ব রমণীয় একটা আশ্রম করেছেন। আপনারা যারা ভুবনেশ্বরে গেছেন দেখতে পাবেন, মূল যে পথ, যে প্রধান সড়ক যাচ্ছে, তার থেকে অনেকটা ভেতর দিকে এই আশ্রম, ধ্যান ভজন করার পক্ষে উপযুক্ত। এখানে এত নির্জনতা ছিল যে তখন সেখানে বাঘ এবং হিংস্র জানোয়ারও মাঝে মাঝে আশ্রমে চলে আসতো। একবার সেখানকার কুয়োর মধ্যে একবার বাঘ পড়েছিল, এরকম ঘটনা আমরা শুনতে পাই। মহারাজের এখানে অনেক দর্শনাদি হয়েছিল এই ভুবনেশ্বর আশ্রমে। ধীরে ধীরে এই সংঘ জীবন, 20 বছরের এই সংঘ জীবনে যে সবচেয়ে বড় কথা, যে সাধন ভজন ত্যাগ তপস্যা, সেইটার প্রতি বারে বারে দৃষ্টি আকর্ষণ করতেন সবাইকে। ভক্তদের প্রতি অসাধারণ করুণার ঘটনা একটা পাওয়া যায়। কোয়ালপাড়া থেকে একবার এক দেবু বলে একটি ছেলে, সেবক ছিল, পড়াশোনা তার বেশি নেই, অনেক কষ্টে মহারাজের সেবার জন্য একটা সিকি কাপড়ে খুঁটে বেঁধে মহারাজের কাছে এসেছেন। কোয়ালপাড়ার কেশবানন্দ মহারাজ সঙ্গে আছেন। মহারাজকে প্রণাম করতে এসে লজ্জায় বলতে পারছেন না, ইতস্তত করছেন রাজার মতো। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ হঠাৎ তাকে খেয়াল করে তার খুঁটের মধ্যে কিছু মাথা দেখে বলছেন, তোমার কি আছে ওখানে? সে তখন ইতস্তত করে বার করে সেই সিকি মহারাজকে দিয়ে প্রণাম করছে। ভক্তরা মহারাজের এই করুণা বারে বারে অনুভব করেছে। জীবনের শেষ প্রান্তে গিয়ে তাকে দেখা যায় তিনি দাক্ষিণাত্য ভ্রমণে গেছেন। দাক্ষিণাত্য ভ্রমণে তাকে তিনি একটি বাড়িতে গেছেন। সেখানে তাকে ঘিরে ঘিরে সেখানকার যারা ভক্তিমতী যারা মেয়েরা তাকে ঘিরে তাকে কীর্তন করছেন, ভজন করছেন, আর তার পায়ের কাছে এসে দুধ ঢেলে দিচ্ছেন। তার পা একটি পাত্রের মধ্যে রাখা রয়েছে, আর মহারাজ ঠিক যেন শ্রীকৃষ্ণের ভাবে সেদিন বসে রয়েছেন। সেই দিনই এই কথা বলা হয় যে সেই দিনই মহারাজের মধ্যে তার যে প্রকৃত স্বরূপ, তার স্বরূপের উদ্দীপন হয়। মহারাজকে তাই বারে বারে দেখা যায় তিনি পুরী, ভুবনেশ্বর, বৈষ্ণবদের যে তীর্থস্থান সেখানে যাচ্ছেন, কিন্তু তার পাশাপাশি শক্তি আরাধনাতেও কিন্তু তার মন রয়েছে। সেরকম একটি ঘটনা স্বামী শারদেশানন্দজি অনেক পরে একবার তিরুপতিতে গেছেন। তিরুপতি রাস্তা দিয়ে হাঁটছেন, পোস্ট অফিস থেকে একটা পোস্ট কার্ড কিনবেন।
কিন্তু সেদিন পোস্ট অফিস বন্ধ। তাকে দেখে একজন ব্যক্তি এগিয়ে এলেন, এগিয়ে এসে বললেন, আপনি কি চাইছেন? বললেন, পোস্ট কার্ড চাইছি। বললেন, আমার কাছে পোস্ট কার্ড নেবেন? চলুন, আমার বাড়ি কাছে, আপনি চলুন সেখানে। তো মহারাজ অগত্যা পোস্ট কার্ড দরকার, তার বাড়িতে হাজির হয়েছেন তার সঙ্গে। তো বলছেন, দেখুন আমি হচ্ছে এখানকার ডাক্তার। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ যখন এসেছিলেন তখন তাকে দেখেছিলাম। মহারাজ, আমরা বৈষ্ণব ভক্ত, নারায়ণের উপাসনা করে থাকি, তিরুপতির কাছে আমরা থাকি। তো মহারাজ সেদিন ভাবে এই তিরুপতির দেবালয়ে এসে ভাবে পড়ে গিয়েছিলেন। আমাকে তখন ডেকে আনা হয়, আমি তার সেবা শুশ্রূষা করি, মহারাজের জ্ঞান ফেরে। তারপর থেকে মহারাজ যতদিন ছিলেন তার কাছে যাতায়াত করতাম। কি আশ্চর্য, বোধহয় তাঁরই সান্নিধ্যে আমরা বৈষ্ণব বংশে জন্মেছি, কিন্তু আমার মধ্যে বেশ কয়েক বছর ধরে আস্তে আস্তে শাক্ত উপাসনার ভাব এসেছে। জন উড্রফ তখনকার দিনের একজন নামকরা লেখক ছিলেন, বলছেন আমি তার বই এখন পড়তে শুরু করেছি। মহারাজ এই মীনাক্ষী মন্দিরে গিয়েছিলেন, কন্যাকুমারিকাতে গিয়েছিলেন, বিভিন্ন তীর্থস্থানে গিয়েছিলেন দক্ষিণ ভারতে, বিভিন্ন জায়গায় গিয়ে তার দর্শন আদি হয়েছিল। বলা হয় যে তীর্থস্থান সেগুলো প্রকৃত তীর্থ হয় তখনই যখন সাধক সন্ন্যাসীরা সেখানে যান। বাইরে স্থাপত্য কাজ দিয়ে হয় না, কিন্তু সাধকরা যখন তাদের চিন্তার নির্যাসটা সেই মন্দিরে, সেই দেবালয়ে, সেখানে তারা তাদের চিন্তার ফসলটা সেখানে রেখে দিয়ে আসেন, যেন সেখানকার বায়ু, সেখানকার আবহাওয়া সম্পৃক্ত হয় তাদের চিন্তার দ্বারা। পরবর্তীকালে যারা ভক্তরা যান তারা যেন সেই চিন্তায় নিজেরা সমৃদ্ধ হন। মহারাজের এই দর্শনগুলো সত্যি সত্যি সেখানকার স্থানগুলোকে সম্পৃক্ত করেছিল। স্বামী রামকৃষ্ণানন্দ অর্থাৎ শশী মহারাজ, তিনি দক্ষিণ ভারতে মহারাজের তীর্থস্থান দর্শনের জন্য ব্যবস্থা করেছিলেন। পরম সম্মানে ঠাকুরের এই মানস পুত্রের যাতে সঠিকভাবে তীর্থস্থান দর্শন হয় তার ব্যবস্থা করেছিলেন। মহারাজের এই পর্বে বেলুড় মঠের পাশাপাশি যেমন অন্যান্য কেন্দ্রগুলোকেও পুষ্ট করেছেন, কিন্তু কখনো স্বামীজিকে ভোলেননি। কিন্তু দেখা যাচ্ছে তারা পরস্পরকে নিজেদের এত সম্মান করেছেন, জীবনের প্রায় শেষ পর্বে স্বামীজি আর রাজা মহারাজের মধ্যে মঠের জমি নিয়ে যেন নিজেদের মধ্যে একটা খুনসুটি হতো। মহারাজের যে পোষ্য জন্তু জানোয়ার আর স্বামীজির যে পোষ্য জন্তু জানোয়ার যদি পরস্পরের জমিতে চলে যেত তাহলে নিজেদের মধ্যে খুনসুটি করতেন। কিন্তু স্বামীজি রাজা মহারাজকে অত্যন্ত নির্ভর করতেন, ভালোবাসতেন। একবার এসে বলেছিলেন, এটা অক্ষয় চৈতন্যের স্মৃতি কথায় পাওয়া যায়, রাজা মহারাজকে এত তীব্র তিরস্কার করেছেন যে রাজা মহারাজকে এসে বলছেন, রাজা তোদের একটা বন্দুক দিয়ে দেবো, তোরা আমাকে গুলি করে মেরে দে, তোদের এত আমি যা তা কথা বলি। তো রাজা মহারাজও ঠিক সেইভাবে উত্তর দিচ্ছেন, বলছেন না না, তুমি তো আমাদের ভালোবাসো বলেই এরম ভাবে কথা বলো। কখনো দেখা যাচ্ছে স্বামীজি রাজা মহারাজকে প্রণাম করছেন, করে বলছেন যে গুরুপুত্র হচ্ছে গুরুরই সমান। মহারাজও পিছিয়ে থাকবেন না, তিনি স্বামীজিকে প্রণাম করে বলছেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। পরস্পরের এই নির্ভরতা শেষ দিন পর্যন্ত দেখা গেছে। তাই স্বামীজির বাণী প্রচার, স্বামীজির লেখা, স্বামীজি যে আমাদের রামকৃষ্ণ মিশনের বা ঠাকুরের ভাবে প্রধান কাণ্ডারি, রাজা মহারাজ বারে বারে সেটা স্মরণ করেছেন। আমরা রাজা মহারাজের প্রায় সমসাময়িক, প্রায় একটা সমান্তরাল রেখার মতো শ্রী শ্রী মায়ের অস্তিত্বটাও দেখি। কারণ 1920 সালে মায়ের দেহান্ত হয়েছে, আর 1922 সালে রাজা মহারাজের দেহান্ত হয়েছে। এই দুজনের উপস্থিতি সেই সময়ের যে অঙ্কুরোদ্গম হয়েছে যে রামকৃষ্ণ মিশন, তাকে পুষ্ট করতে, তাকে সমৃদ্ধ করতে, তাকে এগিয়ে নিয়ে যেতে, রামকৃষ্ণ মিশনের যে ঐতিহ্য সেটা তৈরি করতে এই দুজনের স্বামীজি উত্তর যে কাল অর্থাৎ 1902 পরের যে সময়, এই সময় তাদের দুজনের
একটা বিরাট ভূমিকা আমরা দেখতে পাই। রাজা মহারাজের হাসি ঠাট্টা, তার যে ভক্তি ভাব, তার একটা শেষ পর্যায়ে এসে আমরা দেখি এই বেলুড় মঠে 1922 সালে, তখন তিনি বলরাম মন্দিরে রয়েছেন। এখানেই এসে তার জীবনের একটা দাঁড়ি ইতি পড়ল। মহারাজ তিল তিল করে যে রামকৃষ্ণ মিশন গড়েছিলেন, ঠাকুরের কাছ থেকে যে ঐতিহ্য পেয়েছিলেন, শ্রীকৃষ্ণের সখা যে রাখাল, সেই তিনি যেন বিলীন হলেন সেই তার পূর্ব সত্তাতে। শ্রীরামকৃষ্ণের আদরের রাখাল এই বলরাম মন্দিরেই তাই বলছেন, ভয় পেও না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আজকের এই শুভ দিনে স্বামী ব্রহ্মানন্দের পাদপদ্মে আমরা তাই প্রণতি জানাই। তিনি যে অপূর্ব আদর্শ আমাদের সন্ন্যাসী, ব্রহ্মচারী তথা গৃহস্থের জন্য তৈরি করে গেছেন, স্বামীজির ভাষায় যে ছাঁচ, যে রামকৃষ্ণ মূষা, যার একটা আকার 20 বছর ধরে দিয়েছিলেন, সেই আকারের মধ্যে আমরা নিজে যেন বিধৃত হতে পারি, নিজেদের জীবন যেন ধন্য করতে পারি, তার কাছে এই প্রার্থনা জানাই। শ্রীরামকৃষ্ণ, মা শারদা আর স্বামীজির কাছে সেই প্রার্থনা জানিয়ে আজকে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।